একটা ছেলে একটা মেয়ে একে অপরকে ভালোবাসে। আচ্ছা, এই ভালোবাসা মানেই কি শুধুই শরীর না, একে অপরের শক্তি বা দুজন দুজনকেই শ্রদ্ধা করা, সম্মান করা। তো আজকের গল্পটি তোমাকে ভালোবাসার এক অন্যরকম মানে শেখাবে। তো চলো গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই একটি কলেজ দেখতে পাই, আর এই কলেজেই MA ইংলিশ লিটারেচার নিয়ে ভর্তি হয়েছে বুমা নামে এই মেয়েটি। সে হোস্টেলে ব্যাগপত্র নিয়ে উঠতে গিয়ে বড্ড ঝামেলায় পড়ে। তো এই ব্যাপারটা হর্ষিতা নামে একটি মেয়ে দেখতে পায় এবং সে বুমাকে এসে সাহায্য করে। তো এরপর হর্ষিতার সঙ্গেই বুমা ক্যান্টিনে খেতে আসে, আর এখানে বিনয় নামে একটি ছেলে বাড়ির থেকে আচার এনেছিল, কিন্তু ক্যান্টিনের মধ্যে সেই আচার সবাই মিলে ফাঁকা করে দেয়। তার ভাগ্যেই আর জোটে না। তো এটা দেখে বুমার একটু খারাপ লাগে। সে তার থেকে একটু আচার বিনয়কে দেয়, এটা দেখে হর্ষিতাও দেয়। তো এরপরে বিনয় বলে, আচ্ছা আমরা তিনজন মিলে একসঙ্গেই ভাগ করে খাই। বিনয় আসলে খুবই সাধারণ আর সাদামাটা একটা ছেলে। তো এরপরে এদের তিনজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এদিকে কলেজে প্রথম দিন এসেই দুর্গা নামে একটি মেয়ে র্যাগিংয়ের শিকার হয়, কিন্তু তার স্মার্টনেসের জন্য সে পার পেয়ে যায়। আর এদিকে ছেলেদের মধ্যে বিক্রম নামে একটি ছেলে র্যাগিংয়ের শিকার হয় এবং তাকে নাচ করতে বলা হয়, এবং সে এতটাই সুন্দর নাচ করে যে র্যাগিং ভুলে সবাই তাকে নিয়েই নাচতে থাকে। তো বিক্রমের নাচ দেখে দুর্গারও খুব ভালো লাগে। তো এরপরে কলেজের ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়ে যায়। তো একদিন দুর্গা বিক্রমের কাছে এসে বলে, আগের দিন তোমার নাচ দেখলাম, তুমি দারুণ নাচো আর তুমি খুব সুন্দর। ব্যাস, বিক্রমের বন্ধুরা তাকে নিয়ে লাফালাফি করতে থাকে যে কলেজে আসতে পারলি না, মেয়ে পড়ে গেছে, যেমনটা হয় আর কি। আর এদিকে কলেজে বুমা, হর্ষিতা আর বিনয় এদের তিনজনের বন্ধু বেশ ভালোই হয়েছে, সব সময় একসঙ্গেই থাকে। যাই হোক, এর মধ্য দিয়ে কলেজের একটা বছর কেটে যায়। দুর্গা বিক্রমকে ফোন করে আর বলে, আজকে তো আমাদের দেখা করার কথা ছিল, দেখা করলে না তো? বিক্রম বলে, ওই বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম ওই জন্য, আর একটু সিনেমার দিকেও গিয়েছিলাম। দুর্গা বলে, আমাকেও তো নিয়ে যেতে পারো। বিক্রম বলে, ঠিক আছে অন্যদিন যাব। দুর্গা বলে, তাহলে এটা কি আমাদের প্রথম ডেট হবে নাকি? বিক্রম বলে, না না ওসব না, আমরা এমনি বন্ধুই ঠিক আছি। তো সেই দিন রাত্রেবেলায় বুমা একটি লোকের সঙ্গে স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। আসলে এখানে বুমারই দোষ ছিল। তো লোকটি বুমাকে বকতে থাকে, আর ঠিক সেই সময় ওখান দিয়েই বন্ধুদের সঙ্গে বিক্রম যাচ্ছিল। তো সে বুমাকে দেখতে পায়। সে বলে, এ তো আমাদের কলেজের মেয়ে না? বলে বন্ধু বান্ধব নিয়ে এখানে আসে, এবং যেটাই হয় আর কি, মেয়ে থাকলে একটু ভাব বেড়ে যায়। সে লোকটিকে 2-4 গা দিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখতে পাই লোকটি আসলে একটা পুলিশ ছিল। তো পরের দিন সকালে বুমা প্রিন্সিপালের সঙ্গে একটা দরকারে কথা বলছিল, আর তখনই তার বান্ধবী এসে জানায়, কালকে যে গাড়িটির সঙ্গে আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম সেটা একটা পুলিশের গাড়ি ছিল, আর আজকে সকালে ওই পুলিশটি ওই ছেলেটিকে থানায় ধরে নিয়ে গেছিল এবং তাকে বেধড়ক পিটিয়েছে, এখনও হোস্টেলে আছে। তো এটা শুনে বুমা তো ভয় পেয়ে যায় এবং সে ছেলেটির সঙ্গে দেখা করতে তার রুমে আসে। তো বুমা দেখতে পায় বিক্রমের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, বুমা বিক্রমকে ওই যেমনটা সহানুভূতি জানানো যায় জানায়, এবং বিক্রমের শরীরের কাটাছেঁড়া জায়গাগুলো সে ফার্স্ট এড করে দেয়, এবং তারা কথায় কথায় একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেয়। তো পরের দিন যখন বুমা ক্লাস করছিল তখন বিক্রম বুমার রুমে চলে যায় এবং রুমটাকে ভালো করে দেখতে থাকে। তো সে দেখতে পায় বুমা একটা বই লাইব্রেরি থেকে নেবে বলে লিখে রেখেছে, এবং ওই বইটির মাত্র 1 কপি লাইব্রেরিতে আছে। তো বিক্রম গিয়ে সঙ্গে সঙ্গেই ওই বইটা লাইব্রেরি থেকে আগেই নিয়ে নেয়। তো এরপরে স্বাভাবিকভাবেই বুমা লাইব্রেরিতে গিয়ে ওই বইটা পায় না, এবং শেষমেশ তাকে বিক্রমের কাছেই আসতে হয়। তো বিক্রমও এই সুযোগে বুমাকে ওই বইটি দিয়ে নিজের একটা আনুগত্যর জায়গা বুমার মনে করে নেয়। তো এরপরে বিক্রম বুমার বন্ধু বান্ধবীদের সঙ্গেও সে বন্ধুত্ব করে নেয়, যাতে বুমার সঙ্গে তার সম্পর্কটা আরও স্ট্রং হয়। তো এরপরে কলেজে বুমা আর বিক্রমের ঘোরা বেড়ানো দেখে সবাই বলতে থাকে যে তারা প্রেম করছে কিনা, কিন্তু বুমা বলে, না না, আমরা জাস্ট ফ্রেন্ড, আর ওসব প্রেম টেম আমি করতে চাই না, আমার ভালো লাগে না, আর বাবাও পছন্দ করে না, জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তো এরপরে রাত্রেবেলা বুমা পড়াশুনো করছিল, তখন বিক্রম বুমাকে ফোন করে। তো বুমা ফোন রিসিভ করে না, কিন্তু বারবার বিক্রম ফোন করতেই থাকে। তো তখন বুমা ফোন রিসিভ করে। বিক্রম বুমাকে বলে, তুমি যে মুভির কথা বলছিলে না, ওটা আমি ডাউনলোড করেছি, দেখতে চাইলে আমার রুমে চলে এসো, বয়েজ হোস্টেলে ঢোকার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। কিন্তু বুমা প্রথমটাই যেতে রাজি হয় না, কিন্তু বিক্রম জোরাজোরি করতে থাকে আর বলে, আমার ল্যাপটপে কিন্তু অত জায়গা নেই, আমি দেখেই ডিলিট করে দেবো। তো বুমার যেহেতু মুভিটা খুবই পছন্দের ছিল, সে মনে একটা কিন্তু করে চলে আসে। তো এরপরে দুজন একসঙ্গে মুভি দেখে, কিন্তু বিক্রম মুভি বাদ দিয়ে শুধু বুমাকেই দেখে যাচ্ছিল। মুভির শেষটা খুবই ইমোশনাল ছিল, দুজনাই প্রায় কেঁদেই ফেলে। তো মুভি শেষ হলে বুমা যখন চলে যাচ্ছিল তখন বিক্রম বলে,
তুমি যেও না। বুমা বলে কেন? বিক্রম বলে জানি না, বলে সে বুমাকে কিস করতে যায়, কিন্তু বুমা বাধা দিতে চেয়েও পাচ্ছে না। হ্যাঁ, এরপরে যেটা নাও হওয়ার সেটাই হয়ে যায় তাদের মধ্যে। তো পরের দিন বুমা কেমন থম মেরে যায়, কারণ কাল রাত্রেবেলা সে যেটা করে ফেলেছে সেটা সে কোনোভাবেই ঠিক করেনি, সে বুঝতে পেরেছে, কিন্তু তার তো এখন আর কিছুই করার নেই। তো এমন সময় হর্ষিতা এসে বলে, হ্যাঁ রে বুমা, কালকে তুই বিক্রমকে কিস করেছিস, তা আমাকে বলিসনি তো? আমাকে অন্যের থেকে শুনতে হচ্ছে এখন। হ্যাঁ, বুমা চমকে ওঠে। সে বলে, তোকে এসব কে বললো? হর্ষিতা বলে, কেন, কলেজে সবাই জানে, বিক্রম তো কলেজে সবাইকেই বলছে যে তুই ওকে কিস করেছিস। আমি জানতাম তোদের মধ্যে একটা ব্যাপার তো ছিল, যাই হোক তোদের রিলেশনে আমি খুব খুশি। তো কলেজ ক্যাম্পাসে যখন বুমা বেরোয় তখন কলেজে সবাই বলতে থাকে, তোমার পেটে পেটে এত, আমাদের সবার ক্রাশ বিক্রমকে তুমি পটিয়ে নিলে। বুমার এসব ভালো লাগছে না, সে কেমন অস্বস্তিতে পড়ে যায়। তো এরপরে ফট করে বিক্রম এসে বুমাকে জড়িয়ে ধরে আর বলে, ক্লাস শেষ করে এসে দেখা করো, আই লাভ ইউ। তো হঠাৎ কেমন করেই যেন বুমার অস্বস্তি ভাবটা কেটে যায় এবং সে বলে, হ্যাঁ দেখা করব। তো বিক্রম ক্লাসে যেতেই দুর্গা বিক্রমকে টেনে ধরে আর বলে, শুনছি তুমি নাকি প্রেম করছো, আমার কি হবে তাহলে? বিক্রম বলে, তুমি আমার টাইপের নও, তুমি বন্ধুই ঠিক আছো। এবং বুমার নামে 1 কিলো গর্ব করে দেয়। এতে দুর্গা আরও রেগে যায়, কারণ এটাই স্বাভাবিক, একটা মেয়ের সামনে অন্য একটি মেয়ের গর্ব করা কোনো মেয়েই পছন্দ করে না। তো এরপরে দুর্গা বিক্রমকে জোর করে কিস করতে চাইলে বিক্রম করতে দেয় না। তো যাই হোক, দুর্গা এতে আরও কিছুটা অপমানিত হয়। সে বলে, দেখো তোমাদের খুব শীঘ্রই ব্রেকআপ হয়ে যাবে। তো বিক্রম কথাটাই অত পাত্তা দেয় না। তো এরপরে বিক্রম বুমার সঙ্গে ঘোরা বেড়ানো, মানে যা যা হয় আর কি, পুরো সময়টাই সে বুমার সঙ্গে কাটাতে থাকে। হ্যাঁ, বুমাও এখন বিক্রমের সঙ্গে পুরোপুরি রিলেশনে আছে, তবে সে বিক্রমকে কেন ভালোবাসে সে ঠিক বুঝতে পারে না, হয়তো বা বিক্রম হ্যান্ডসাম এই জন্য। তো একদিন বুমা, হর্ষিতা আর বিনয়, মানে এরা 3 বন্ধু পড়াশুনো নিয়ে কথা বলছিল। তখন বুমা জানতে পারে বিনয় তাকে প্রথম থেকেই ভালোবাসে, কিন্তু ওই যেটা হয় আর কি, বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে বিনয় বুমাকে আর বলেনি। তো বুমাও বিষয়টা বোঝে। বুমা বিনয়কে বলে যে তুমি আমাকে ভালোবাসতে, তা আগে কেন বলোনি? যাই হোক, তুমি আমার সব থেকে ভালো বন্ধু ছিলে আর থাকবে। বিনয় বলে, না না, তেমন কোনো ব্যাপার না, ও হর্ষিতা এমনি মজা করছে। তো যাই হোক, এদের 3 জনকে দূর থেকে বিক্রম দেখতে পায় এবং সে কতকটা ব্যাপারটা আঁচ করে এবং সে বুমাকে এসে পিছন থেকে জড়িয়ে ধরে। মানে বিক্রম কতকটা বিনয়কে কটাক্ষ করেই বুমার সঙ্গে রোম্যান্স করতে থাকে। যাই হোক, বিনয়ের বুকে বেশ লাগে, সে চলে যায় সেখান থেকে। তো এরপরে বিক্রম বুমাকে বলে, আচ্ছা বুমা, তোমার ওই বন্ধু তোমাকে খুব ভালোবাসে তাই না? তবে কি বলো তো, আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার সব কিছু, এইসব ফালতু লোকজনের সঙ্গে মিশো না, বুঝলে? বুমা কেমন থতমতো খেয়ে যায়, সে বিষয়টা মানতে চায় না। সে বলে, আচ্ছা ও ভালোবাসতেই পারে, তো কি হয়েছে, ওর উদ্দেশ্য তো খারাপ নয়, তাছাড়া ও বিনা স্বার্থেই আমাকে সাহায্য করে, আমার পড়াশোনার ক্ষেত্রেও অনেক সাহায্য করে, ও আমার ক্লাসমেট। বিক্রম বলে, হ্যাঁ ঠিক আছে, চলো ক্যান্টিনে চলো, বলে সে বিষয়টা তখন ধামাচাপা দিয়ে দেয়। তো সেই দিন রাত্রেবেলাতেই বিক্রম বিনায়কের রুমে এসে তাকে উদ্যম মধ্যম পেটায়, আর এটা জানতে পেরে তৎক্ষণাৎ সেখানে বুমা চলে আসে এবং সে তাদেরকে ঠেকায় আর বিক্রমকে রুম থেকে যেতে বলে সে বিনায়কের কাছে ক্ষমা চায়। এইবারে বিনায়ক খুব রেগে যায়, সে বলে, ব্যাস অনেক হয়েছে, আমার সঙ্গে কথা বলা দরকার নেই, আর কখনো আমরা মিশবও না, কথাও বলবে না, এতে তুমিই ভালো থাকবে। তো পরের দিন বুমা তার বাবার সঙ্গে কথা বলছিল, তার মনটা ভালো ছিল না। তো কথায় কথায় বুমার বাবা বুঝতে পারে যে বুমার কিছু একটা হয়েছে, কারণ তার কথার মধ্যে ওই চনমনে ভাবটা নেই। তার বাবা বলে, তুই আমার থেকে দূরে গেছিস, এখন কথাও লুকাচ্ছিস। আর তখনই সেখানে বিক্রম চলে আসে আর বুমা সঙ্গে সঙ্গেই ফোনটা কেটে দেয়। বিক্রম এসেই একেবারে কান্নাকাটি করে বুমার পায়ে টায়ে ধরে বিশাল একটা করে যে তার ভুল হয়ে গেছে, তাকে যেন সে এবারের মতো ক্ষমা করে। বুমা চুপচাপ থাকায় বিক্রম অনেক কান্না করে আর বলে, তোমার সঙ্গে কাউকে দেখলে আমার জেলাসি ফিল হয়, তা আমি কি করব বলো, আমি তোমাকে খুবই ভালোবাসি। তো বিক্রমের কান্নাকাটিতে বুমা ইমোশনাল হয়ে যায় এবং সে বিক্রমকে ক্ষমা করে দেয়। তো পরের দিন দুর্গা এসে আবারও বিক্রমকে ধরে, কি ব্রেকআপ হয়ে গেল নাকি? আমি বলেছিলাম না তোমাদের ব্রেকআপ হবেই। বিক্রম বলে, না না, আমাদের ব্রেকআপ কোনো দিনও হবে না। তো এরপরে দুর্গা বিক্রমকে বলে, এই যে আমি তোমাকে জড়িয়ে ধরলাম, তোমার গার্লফ্রেন্ড তোমাকে কিছু বলবে না? বিক্রম বলে, না না, ও আমাকে বিশ্বাস করে। দুর্গা বলে, আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড তো তোমাকে বিশ্বাস করে, ভালোবাসে, এইবারে ও যদি বলে তোমার ফ্রেন্ড সার্কেল থেকে আমাকে বার করতে হবে, কারণ আমিও তো তোমার পিছনে ঘুরি, তোমাকে ভালোবাসি। বিক্রম থম মেরে যায়, কারণ কথাটা তার ঠিক জায়গা মতো লেগেছে।
তো এইবারে কলেজের অনুষ্ঠানে একটা নাটক অনুষ্ঠিত হবে, তাই স্টুডেন্টরা তার প্রস্তুতি নিচ্ছে। তো দুর্গা ভালোই অ্যাক্টিং করতে পারে, কিন্তু বুমা তা পারে না। তো বুমা দুর্গাকে অনেকক্ষণ দেখে যে এই মেয়েটা ভালোই অ্যাক্টিং করছে। তো বুমা দুর্গার কাছে এসে বলে, আমাকে একটু শিখিয়ে দেবে, আমি না ঠিক পাচ্ছি না। তো এখানে বলে রাখি, বুমা কিন্তু জানে না যে দুর্গা বিক্রমকে ভালোবাসে। তো বুমা কথাটা এতটাই সরলভাবে বলে যে দুর্গা চেয়েও না করতে পারে না। তো এরপরে দুর্গা বুমাকে নাটকের বিষয়গুলো ভালো করে বোঝাতে থাকে এবং তারা কথা বলতে বলতে তাদের মধ্যেও একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুর্গার বুমার সঙ্গে কথা বলতে ভালোই লাগছে, কারণ সে বুঝতে পেরেছে বুমা আসলে সত্যিই ভালো একটা মেয়ে। তার উপরে রাগ বা অভিমান করার সাধ্যই তার নেই। তো নাটকের রিহার্সেল শেষ হতেই বিক্রম এসে বুমাকে দুর্গার কাছ থেকে নিয়ে চলে যায়। তবে বুমারই বিষয়টা ভালো লাগে না, কারণ সে তো একটা মেয়ের সঙ্গেই কথা বলছিল, তাতেও বিক্রমের সমস্যা। তো যাই হোক, সে কিছুই বলতে পারে না। তো এরপরে আস্তে আস্তে কলেজের প্রোগ্রামের দিন চলে আসে। বুমা আজকে নাটকে সবথেকে ভালো অভিনয় করে এবং পুরো কলেজের হাততালিতে তাকে ভরিয়ে দেওয়া হয়। কিন্তু সবার এত উল্লাস বিক্রমের আবার পছন্দ হয় না, সে এটাতেও জেলাসি ফিল করতে থাকে। তো অনুষ্ঠান পর্ব সব মিটে যেতেই বুমা এসে বিক্রমকে জড়িয়ে ধরে এবং সে সবার থেকে কত প্রশংসা কুড়িয়েছে, কত হাততালি পেয়েছে তা বলতে থাকে। বিক্রম মুখে হাসলেও ভিতরে ভিতরে তার সহ্য হয় না। সে বলতে থাকে, তোমাকে দেখে সবাই হাততালি দিচ্ছে, প্রশংসা করছে। নাটকের একটা সিনে দেখলাম তুমি খুব টাইট একটা ড্রেস পরেছো, তোমার তো অনেক কিছুই বোঝা যাচ্ছিল, সেটা দেখেই হয়তো কলেজের ছেলেরা তালি দিচ্ছিল, তোমার খুব ভালো লাগছিল তাই না? বুমার খুব কষ্ট হয়, সে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না। সে রাত্রেবেলা শুয়ে কতকটা কেঁদেই ফেলে। তো পরের দিন দুর্গা এসে বুমাকে বলে, চলো আমরা একটু ঘুরে আসি, বিক্রম আমার জন্য অপেক্ষা করছে ক্যান্টিনে। দুর্গা বলে, আরে তুমি তো সবসময় বয়ফ্রেন্ডকেই সময় দাও, বন্ধুদের সঙ্গেও তো একটু ঘোরো, মেশো, হয়তো জীবনটাকে কি করে উপভোগ করবে তুমি। তো দুর্গা কতকটা জোর করে বুমাকে নিয়ে ঘুরতে চলে আসে। তো বুমা আজকে যেন হাতে চাঁদ পায়, সে আজকে এখানে অনেক আনন্দ করে, মজা করে, তার নিজেকে কেমন স্বাধীন মনে হয়। সে আজকের মতো খুশি এখনো পর্যন্ত কখনো হয়নি। তো দুর্গা বুমাকে বলে, একটা কথা বলি, তুমি কি বিক্রমের সঙ্গে খুশি? বুমা বলে, হ্যাঁ অনেক খুশি, আর বিক্রম আমাকে অনেক ভালোবাসে, তবে ও একটু রাগী, এই যা, আরও ভালো একটা কি স্যার। দুর্গা বলে, তোমাকে একটা কথা বলি, তুমি না অনেক সুইট আর খুব ভালো একটা মেয়ে, তুমি আসলে বিক্রমের জন্য পারফেক্ট নও। আর তোমার টাইপের মেয়েগুলোকে এই বিক্রমের মতো ছেলেরা পছন্দ করে, কারণ ওরা তোমাদের মতো মেয়েদের উপরে আধিপত্য ফলাতে পারে, কারণ তোমরা তা মুখ বুঝে সহ্য করে নেবে। তাই ভালো কথা বলে নিজেকে আটকে রেখো না, তোমার জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করো, নয়তো ভবিষ্যতে ওর সঙ্গে থাকতে থাকতে তুমি আটকে যাবে। জীবনে বড় কিছু করা তো দূর, মাথা উঁচু করে পর্যন্ত কোথাও দাঁড়াতে পারবেন। আর আমার কিছু সত্যি কথা তোমাকে বলি, আমিও নিজেই প্রথম থেকে বিক্রমকে ভালোবেসে ফেলেছিলাম, তবেও আমার টাইপের মানে এই চঞ্চল প্রকৃতির মেয়েদেরকে ও পছন্দ করেন, কারণ ও আমাকে কন্ট্রোল করতে পারবে না, তোমাকে যেভাবে ও করে আসছে। আর আমিও বিক্রমকে চুমু খেতেও গিয়েছিলাম। অবশ্য তোমার সঙ্গে যদি আমার আগেই পরিচয় হতো তাহলে আমি বিক্রমের ধারে পাশেও যেতাম না। কিন্তু বুমার এইসব শুনে কেমন কষ্ট হয়, সে সেখান থেকে উঠে চলে যায়। তো পরের দিন বিক্রম বুমাকে নিয়ে বাইকে ঘুরতে বেরোয়। তো কিছুটা ঘোরাঘুরির পরেই বিক্রম বলে যে বুমাকে আজকে সে তাদের বাড়িতে নিয়ে যাবে তার মায়ের সঙ্গে পরিচয় করানোর জন্য। তো বুমা তো চমকে ওঠে, কারণ সে এখন এইসবের জন্য একেবারেই প্রস্তুত নয়। কিন্তু বিক্রম কোনো কথাই শোনে না, সে জোর করে বুমাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। অগত্যা বুমাকেও মেনে নিতে হয়। কিন্তু বিক্রমের বাড়িতে এসে বুমা কতকটা অবাক হয়ে যায়, কারণ বিক্রমের মা বুমার সঙ্গে কথাই বলছে না, সাধারণ কথাবার্তাতেও ওই মাথা নিচু করে হ্যাঁ হুঁ করে কাটিয়ে চলে যাচ্ছে। তো বুমা বিক্রমকে বলে, তোমার মা কি কথা বলতে পারে না? না, ওনার আমাকে পছন্দ হয়নি। বিক্রম বলে, হ্যাঁ কথা বলতে তো পারে, আর তেমন ব্যাপার না, আসলে আমার বাবা মাকে সবসময় মাথা নিচু করেই থাকতে বলেছে, বিশেষত কোনো গেস্ট বাড়িতে আসলে। বাবা মারা গেছেন, তবে মায়ের অভ্যাসটা রয়েই গেছে। সেই সময় বাবা মাকে অনেক মারতো, আর ওইভাবেই মায়ের অভ্যাস রয়ে গেছে ওইটা। তবে তুমি ভয় পেও না, যুগ বদলেছে, আমি তোমাকে মারবো না। একেই বলে বাথু বুনে বেটা। তো কিছুক্ষণ পরে বিক্রম বাইরের দিকে যায়। তখন বিক্রমের মা একটা পুরানো ফটো অ্যালবাম এনে বুমাকে দেখাতে থাকে। তো বুমা ছবিগুলি দেখে বলে, কাকিমা আপনি তো ছোটবেলায় অনেক সুন্দরী ছিলেন, তা এখন আপনি এভাবে মাথা নত করে থাকেন কেন? তো এরপরে বিক্রমের মা মাথা তুলতেই বুমা চমকে ওঠে, কারণ বিক্রমের মা যেভাবে আজকে তার স্বাধীনতা হারিয়েছে, একটা বন্দি জীবন পালন করে চলেছে, পরবর্তীতে যে তার এই একই পরিণতি হবে সে সেটা বুঝতে পারছে।
তো সেদিন রাত্রেবেলা বুমা আর বিক্রম খেতে যায়। বুমা বিক্রমকে বলে, আচ্ছা বিয়ের পরে তুমি কি আমাকে কাজ করতে দেবে? বিক্রম বলে, মায়ের হাতের রান্না না আমার ভালো লাগে না, বিয়ের পরে তো তোমাকেই রান্না করতে হবে, আর আমি কিন্তু বিয়ের পরপরই 3টে বাচ্চা নেব। এবারে তুমি বাচ্চা সামলে ঘর সামলে যদি সময় পাও তাহলে কাজ করো। বুমা স্তব্ধ হয়ে যায়, কারণ সে তার উত্তর পেয়ে গেছে। সে বুঝতে পারে সে আসলেই বন্দী হয়ে গেছে, কারণ তার ছোটবেলাটাও একাকিত্বে কেটেছে। তার মা ছিল না, তার বাবা তো তাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু তাকেও এই বন্দি জীবনের মধ্যে আটকে রেখেছিল। বুমার জীবনটা যেন একটা বন্দি লুপের মধ্যেই ফেসে গেছে। সে বারবারই একই জায়গাতে এসেই পৌঁছাচ্ছে। এইসব টেনশন করতে করতে সে অসুস্থ হয়ে পড়ে। তো বুমার অসুস্থতার খবর শুনতে পেয়েই বিক্রম চলে আসে। তো বুমা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, কিন্তু বুমা ঠিক করে বলতে পারছে না। তাও সে ভয়ে ভয়ে বলে, বিক্রম আমাদের মনে হয় আমাদের একটু ব্রেক নেওয়া উচিত। বিক্রম বলে, কি বলছো এসব? বুমা বলে, আসলে পড়াশোনায় মন বসছে না তো, তাই একটু যদি। বিক্রম বলে, ও আচ্ছা, তাহলে তো তোমাকে আরও বেশি বেশি ভালোবাসতে হবে। বুমা আর কিছুই বলতে পারে না। সে চেষ্টা করেছিল আজকে সে ব্রেকআপ করেই নেবে, কিন্তু তার দ্বারা হলো না। সে বিক্রমের কাছে কোনো এক অজানা কারণে বারবারই হেরে যায়। আর সেই দিন সারা রাতই বুমার ঘরেতেই বিক্রম থেকে যায়। বুমাও সেটা মেনে নেয়, সে কিছুই বলতে পারে না। আসলে তাদের মধ্যে এটা নর্মাল হয়ে গেছে। একটা বিবাহিত দম্পতিও মনে হয় এতবার একসঙ্গে হয় না যতবার এরা এই কদিনের মধ্যেই হয়ে গেছে। একদিন বুমার বাবা দেখা করতে আসে। তো সে বুমার রুমে এসে নক করতেই বিক্রম বেরিয়ে আসে। প্রথমে সে ভাবে হয়তো ভুল রুমে চলে এসছে, কিন্তু সে যখন ঘরে উকি দিয়ে দেখে তার মেয়ে ওখানে শুয়ে আছে, ব্যাস তার বুঝতে বাকি রইল না ঘরের মধ্যে আসলে কি ঘটছিল। তার মাথাটা পুরোই গরম হয়ে যায়, কারণ স্বাভাবিক কোনো মেয়ের বাবাই এটা সহ্য করতে পারবে না। বিক্রম ঠেকাতে আসলে বুমার বাবা বিক্রমকেই একটা চড় মেরে বসে, কারণ বিক্রম এখানে বুমার বাবার সঙ্গে যথেষ্ট বাজে ব্যবহার করছিল। তো এরপরে বুমার বাবা বুমাকে নিয়ে হোস্টেল থেকে বাড়ি চলে যাচ্ছিল। তখন বিক্রম বাধা দিয়ে বলে, আমরা অ্যাডাল্ট, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, আপনি বলার কে? এতে বুমার বাবা আরও রেগে যায় এবং সে সরাসরি প্রিন্সিপালের রুমে চলে আসে এবং সে প্রিন্সিপালকে যাচ্ছে তাইভাবে বলে যে আপনাদের কলেজে নোংরামও চলছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমার মেয়ের টিসিটা আপনি এক্ষুনি আমাকে দিন, আমি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। প্রিন্সিপাল বলে, ওরা অ্যাডাল্ট, আমি ওদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারি না। আর বুমা যদি নিজে এসে আমার কাছে টিসি চাই তাহলে আমি দেব, নয়তো আমি দিতে পারি না, কারণ আমি একজন শিক্ষক হয়ে কোনো বাচ্চার পড়াশোনার ক্ষতি হোক আমি চাই না। তো এটা শুনে বুমার বাবা আরও রেগে যায় এবং ওখানে থাকা জিনিসপত্র সেসব ভাঙচুর করতে থাকে আর বলতে থাকে, যেমন কলেজ তেমনি আমার মেয়ে হয়েছে, সবাই নোংরা এখানে, এবং সেখান থেকে রাগ করে বেরিয়ে যেতে থাকে। তখন বুমা এসে তার বাবাকে আটকায় এবং বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ অন্তত আমাকে দাও। বুমার বাবা বলে, যদি তুই এখনই আমার সঙ্গে যাস তাহলে একটা সুযোগ তোকে আমি দিতে পারি, আর না হলে তোর মুখদর্শন আমি কোনোদিনও করব না। বুমা বলে, এমনটা করো না বাবা, আমার ফাইনাল এক্সাম আছে, অন্তত পরীক্ষাটা আমাকে দিতে দাও। কিন্তু বুমার বাবা কোনোভাবেই মানতে চায় না। আর তখনই সেখানে বিক্রম চলে আসে এবং বুমাকে তার বাবার কাছ থেকেই টেনে নিয়ে যেতে থাকে এবং বুমার বাবাকে সে তুই তামারি করে উল্টো পাল্টা বলতে থাকে। এইবারে বুমার বাবা আরও রেগে যায় এবং বুমাকে একটা চড় মেরে সে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তো এরপরে বিক্রম তার বন্ধুদের কাছে এসে বলে যে বুমাকে একটু দেখে রাখিস তো, আমি বাড়ি যাচ্ছি, বিয়ের আয়োজন করতে হবে। যদিও হয়তো ওর বাবা আর আসবে না, তবুও দেখিস, বলে সে বাইক নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর এদিকে বুমা রুমে এসে অনেক কান্নাকাটি করতে থাকে। তার বাবাকে অনেকবার ফোন করে, কিন্তু তার বাবা ফোন তোলে না। তো এরপরে বুমা প্রিন্সিপাল স্যারের কাছে এসে তার বাবার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়, কিন্তু প্রিন্সিপাল স্যার রাগ করেনি, সে বিষয়টা বোঝে। সে বুমাকে বলে, হ্যাঁ তোমার বাবার ওপরে আমি রাগ করিনি, কারণ একটা জিনিস থেকে আমাদের বাবা মারা বেরোতে পারে না, তাদের কাছে আমরা সবসময় ওই ছোটই। কিন্তু বাস্তবিক মতে একটা ছেলে বা মেয়ে অ্যাডাল্ট হওয়ার পরে তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে, তবে নিজের সেফটি তোমার কাছে, সেটা তোমাকে ঠিক করতে হবে। আর তুমি যেহেতু অ্যাডাল্ট, তুমি তোমার মতোই চলতে পারো, তবে এমন কিছু করো না যাতে বাবা মায়ের মান সম্মানটা যায়, এইটুকু খেয়াল রেখো। তুমি কাকে বিয়ে করবে বা কাকে করবে না সেটা তোমার সিদ্ধান্ত, আর তোমার যে কোনো সিদ্ধান্তের উপরে অধিকার ফলানোর ক্ষমতা কারোর নেই, না তোমার বাবার না তোমার হাজবেন্ডের। কেউ তোমাকে আটকে রাখতে চাইলে কারোর কথাই শুনবে না, কারণ তোমার জীবনটাকে তুমি কিভাবে উপভোগ করবে সেটা সম্পূর্ণই তোমার সিদ্ধান্ত। স্যারের এইসব কথায় বুমা বেশ খানিকটা মনে জোর পায় এবং সে অনেকটা মোটিভেটও হয়। তো এরপরে বিক্রম বুমাকে এসে বলে যে আমি আমাদের বিয়ের ব্যবস্থা সব করে ফেলেছি, আমরা কালকেই বিয়ে করে নেব। বুমা হতবাক হয়ে যায়, সে বলে,
বিয়ে মানে? আমার কলেজই এখনো শেষ হলো না, কোর্স শেষ হলো না, এক্ষুনি বিয়ে করব? বিক্রম বলে, আরে কোর্স করে কি হবে? আরে এখন যা চাকরির অবস্থা, ও চাকরি করতে হবে না, তুমি আমার মায়ের সঙ্গেই থাকবে, একসঙ্গে রান্না করবে আর আমাকে শুধুই ভালোবাসবে। বোমা কিছুক্ষণ চুপ থেকে আর তার সহ্য হয় না। সে বলে, আমি অনেক চেষ্টা করেও তোমাকে কিছু কথা বলতে আমি পারিনি, কিন্তু আজকে আমি বলবোই। আমি তোমাকে একদমই ভালোবাসি না, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তোমার সঙ্গে থাকা যায় না। তুমি হয়তো বা শুধুই সুন্দর, আর কিচ্ছু নেই তোমার মধ্যে। একদিন এসে আমাকে প্রপোজ করলে, আর কি থেকে কি হয়ে গেল। আমি প্রথম থেকেই তোমার সঙ্গে থাকতে পারছিলাম না, কিন্তু কি জানি আমার যে কি হয়, তোমাকে দেখলে আমি সব ভুলে যাই, কিছু বলতে পারি না। আমি আর পাচ্ছি না, যাওয়ার হয়ে গেছে, আমি ব্রেকআপ করতে চাই। বিক্রম স্তব্ধ হয়ে যায়। সে বলে, তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। পুমা বলে, দেখো, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, তোমার ফিলিংস আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই, আমি আর পাচ্ছি না। আসলে তুমি এমন একটা চরিত্র, তোমার সঙ্গে যে মেয়েই কথা বলবে সেই মেয়েই তোমার প্রেমে পড়ে যাবে, আর তুমি তাড়াতাড়ি মুভ অনও করতে পারবে। তাই আমাদের মধ্যে যা হয়েছে ওই পর্যন্তই, আমাকে একটু একা থাকতে দাও বলে সে বিক্রমকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আর বিক্রম বাইরে থেকে চেল্লামিল্লি করতে থাকে এবং দরজাও ধাক্কাতে থাকে আর বলতে থাকে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করছো? তাহলে তুমি আমার সঙ্গে এতদিন টাইম পাস করলে? ভিতর থেকে বোমা বলে, উফ, তুমি একটু যাবে, আমাকে একটু একা থাকতে দাও। তো এরপরে বিক্রম বাইরে থেকে চেল্লামিল্লি করতে থাকলে কলেজের ছেলে মেয়েরা সেখানে জড়ো হয়ে যায়। তো এরপরে বিক্রম রেগে গিয়ে রুমে এসে সব ভাঙচুর করতে থাকে। তার বন্ধুরা তাকে কোনো প্রকারে সামলায়। তার বন্ধুরা ওই কথাগুলোই বলে যে মেয়েরা ওই রকমই হয়, ও একটা ফালতু মেয়ের জন্য কাটিস না, ওই রকম মেয়ে অনেক পেয়ে যাবি, ইত্যাদি ইত্যাদি। তো পরের দিন বোমা যখন কলেজে আসছিল, তখন বিক্রম ও তার বন্ধুরা বোমাকে ঘিরে ধরে। বিক্রম এইবারে বোমার কাছে এসে সবার সামনে বলতে থাকে, তুই আমারে কতবার কিস করেছিস, কতবার শুয়েছিস আমার সঙ্গে, সেটা আমি সবাইকেই জানাবো। আর তোর বিয়ের দিন আমাদের ছবি নিয়ে আমি হাজির হব। তোর অন্য কোথাও বিয়ে করতেও আমি দেবো না। চাকরি করবি, হ্যাঁ, সেটাও করতে দেবো না আমি। আমাকে বিয়ে করবি না, হ্যাঁ, এবার বোঝ তুই, বলে সে সেখান থেকে চলে যায়। আর বোমা সেখানে ভয়ে দুঃখে কষ্টে কাঁদতে থাকে। তো এরপরে বোমা ক্লাসে আসে। তো ক্লাস শেষ হতে বোমা প্রিন্সিপাল স্যারকে বলে যে তাকে হোস্টেল পর্যন্ত একটু পৌঁছে দিতে। তো স্যার কিছু না বলে বোমাকে পৌঁছে দিতে থাকে। তো কলেজে কিছুদিন পরেই ফেয়ারওয়েল। তো প্রিন্সিপাল বোমাকে বলে যে অনেকেই তো ফেয়ারওয়েলের আগে বাড়ি থেকে ঘুরে আসছে, তুমি যাবে না? বোমা বলে, বাড়ি আর কি করে যাব, বাবাই তো ফোন তুলছে না। প্রিন্সিপাল স্যার বলে, এভাবে হেরে যেতে নেই, নিজের অধিকারের জন্য যুদ্ধ করতে হয়। তো এইদিকে বিক্রম ও তার বন্ধুরা কথা বলছিল। তার বন্ধুরা বিক্রমকে মোটিভেট করে যে ওকে তুই ভুলে যা, আরও কত মেয়ে আছে, ওসব বাদ দে। কিন্তু একটা বন্ধু বলে যে বিক্রম, তুই কিন্তু বোমার সঙ্গে যেটা করলি ঠিক করিসনি, সে তোদের মতো যা হয়েছে হয়েছে, সে একটা মেয়ে, তার সম্মান আছে, তুই কিন্তু ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিস। এটা শুনে বিক্রম আরও রেগে যায় এবং সেই বন্ধুকেই মারতে ধরতে যায়। তো সবাই মিলে তাদেরকে ঠেকায়। তখন ওই বন্ধুটি আরও রেগে বলে, বিক্রম, তুই ভালোবাসার মানেই বুঝিস না, তোর ভালোবাসাটা ওই শরীরের মধ্যেই আটকে গেছে, তুই কোনোদিনও কোনো মেয়েকে ভালোবাসতে পারবি না, জীবনে সুখী হতে পারবি না। তো এরপরে যখন বোমা কলেজে আসতে থাকে, তখন তার দিকে সবাই যেন কেমন একটাভাবে তাকাচ্ছে। সে যখন তার রুমের সামনে আসে, তখন দেখতে পায় তার রুমের সামনে সবাই ভিডিও করছে। তো সে দরজার সামনে যেতেই চমকে ওঠে। সেখানে বিক্রম তার ছবি এঁকে উল্টো পাল্টা লিখে রেখেছে, মানে পাতি বাংলায় বলতে গেলে তার শরীরের কোনটার কেমন সাইজ, এবং সে তাকে কোথায় কোথায় কিস করেছে, কতবার শুয়েছে, আর কি কি করেছে, ইত্যাদি ইত্যাদি, মানে যাচ্ছে তাই ভাবে দরজায় লিখে রেখেছে। এবং সেটাকেই তার বন্ধুরাই ভিডিও করছে এবং ওটা না মুছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই হচ্ছে এখনকার সমাজ। তো বোমা লজ্জায় ঘৃণা এসব সহ্য করতে পারে না। সে কোনো প্রকারে দরজা ঠেলে ঘরে গিয়ে বসে কাঁদতে থাকে। তো কিছুক্ষণ পরে বোমা খেয়াল করে দরজার তলা দিয়ে জল আসছে। তো সে ব্যাপারটা দেখতে দরজা খুলতেই দেখতে পায় বাইরে দুর্গা দাঁড়িয়ে আছে। আসলে দুর্গা জল দিয়ে ওই দরজার ওপরের লেখাগুলো মোছার চেষ্টা করছে। তো এরপরে দুজন মিলেই ওই লেখাগুলো জল দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেয়। এরপরে বোমা দুর্গাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো এইদিকে বিক্রমের এক বন্ধু বিক্রমকে ওই দরজার উপরের লেখাগুলো দেখে বোমার রিয়াকশন কেমন হয়েছিল সেটার ভিডিও দেখায়। বিক্রম বলে, এতে আমার ঠিক পোষাচ্ছে না, ওকে আমি এই কলেজ ক্যাম্পাস ছাড়া করেই ছাড়বো। তো সেই দিনই বোমা তার বাবাকে ফোন করে। তো কয়েকবার ফোন করার পরে এইবারে তার বাবা ফোন তোলে। বোমা বলে, বাবা, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, আমি তোমার কাছে ফিরে যাচ্ছি। তো বোমার বাবা বলে, এই 22টা বছর ধরে তোকে আমি মানুষ করেছি, আর তুই এই কয়েকদিনের মধ্যেই পাল্টে গেছিস, একটা নোংরা মেয়েতে পরিণত হয়েছিস। জন্মের সময়
তোর মা না মারা গিয়ে তুই মারা গেলে ভালো হতো। তো এইরকম একটা পরিস্থিতিতে এরকম কথাবার্তা শুনে বুমার মাথা পুরোই গরম হয়ে যায়। সে আরও ক্ষিপ্ত হয়ে যায়, সে ফোনটাই ভেঙে ফেলে এবং কান্নাকাটি করতে থাকে, সে অস্থির হয়ে ওঠে। তো সেই দিনই কলেজের ফেয়ারওয়েল ছিল। তো বুমা ওই অবস্থায় স্টেজে উঠে গিয়ে গান বন্ধ করে সে মাইকের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমার নাম বুমা দেবী, আমি এই কলেজের ক্রাশ বিক্রমকে ভালোবাসতাম। হ্যাঁ, বিক্রমের সঙ্গে আমি শুয়েছি, আমি সবার সামনে জোর গলাতেই বলছি। এখন ওই ঢ্যামনাটার সঙ্গে আমি ব্রেকআপ করে নিয়েছি। ও কতবার আমার সঙ্গে শুয়েছে এটা সবাইকে জানাবে বলছিল। ওর আগে আমিই না হয় জানিয়ে দিলাম, কারণ এক হাতে তো তালি বাজে না। এখানে দোষী তো আমি একা নই, সেও তো আমার সঙ্গে শুয়েছে। আর ওই ঢ্যাবনাটা আমাকে হুমকি দিচ্ছে যে আমার বিয়ের দিন আমাদের নোংরা ছবি নিয়ে ও হাজির হবে। আর আজকে আমি সবার সামনেই বলছি, আমাকে যে বিয়ে করবে আমার সবটা জেনেই সে বিয়ে করবে। তেমন কোনো ছেলে অবশ্যই জুটে যাবে, আর যদি না পাই তো বিয়েই করবো না। তবে বিক্রম যাই করে নিক না কেন, ওর সঙ্গে আমি জীবনেও আর সম্পর্কে যাব না বলে সে গিটার নিয়ে বিক্রমকে মারতে যায়। কিন্তু শেষমেশ সে আর মারে না। তো বুমার এই রণমূর্তি দেখে বিক্রমও ভয়ে থতমত খেয়ে যায়। তো এরপরে কয়েক বছর পরে সিন দেখতে পাই, বুমা এখন একটা ভালো চাকরি করে, সে এখন একটা নতুন গাড়িও কিনেছে, তার বাবার সঙ্গে তার সম্পর্ক এখন ঠিক হয়ে গেছে। তো এরপরে তার প্রমোশন হতে হতে সে আরও অনেক উঁচু পোস্টে উঠে যায়, সে এখন বইও লেখে। আসলে আমাদের জীবনটা একটা রঙ্গমঞ্চ, এখানে একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত পুরো নাটকটাই বিচ্ছিরি করে দেয়। তবে দ্বিতীয়বারের জন্য রুখে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে এই জীবনটা তোমার কল্পনার থেকে আরও সুন্দর হয়ে উঠবে। আসলে ভালোবাসাটা না আমরা জীবনের শেষ দিন পর্যন্ত বুঝে উঠতে পারি না। ভালোবাসা যে আসলে মুক্তি এটা আমরা মানতেই চাই না। আমরা যাদেরকে ভালোবাসি তাদের উপরে অধিকার আধিপত্য ফলানোটাকেই আমরা ভালোবাসা ভাবি, আর এখানেই আমরা একে অপরকে বন্দি করে ফেলি। জীবনে বড় কিছু হতে বা করতে দিতে চাই না, কারণ আমরা ভাবি যদি সে হারিয়ে যায়। আর আমরা এটাই ভুলে যাই যে ভালোবাসার মূল আধার বিশ্বাস। একে অপরের প্রতি যদি বিশ্বাসই না থাকে, ভরসা না থাকে, তাহলে সেখানে ভালোবাসা কখনোই থাকতে পারে না। পুরো সময়টাই ওই জেলাসির চক্করে পড়ে একে অপরের শরীরটাকে ভোগ করা ছাড়া আর কিছুই পড়ে থাকে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।